আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিও থেকেই আমরা পঞ্চম অধ্যায়ের যে কাজগুলো রয়েছে, ছকগুলো রয়েছে সেগুলো পূরণ করা শুরু করব। তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। আজ আমরা 5.1 কভার করব বিবরণমূলক রচনা লিখি। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে বলা আছে নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো। ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি আমার বাংলা খাতা ব্যবহার করতে চাও সেটাই ভালো হবে আমার মতে। আর বইয়ের মধ্যে যদি লিখতে চাও অবশ্যই ছোট করে লিখতে হবে। তাছাড়া 250 থেকে 300 শব্দ লেখা সম্ভব না। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা হচ্ছে 4টি ঘটনা দেখতে পাবা। এই যে প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির আলোকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তারপর আরেকটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির আলোকে আরেকটা অনুচ্ছেদ লিখতে হবে। তারপর এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ যে হচ্ছে আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে, এটা সম্বন্ধে একটা অনুচ্ছেদ লিখতে হবে, 3 নম্বর অনুচ্ছেদ। তারপর সর্বশেষ আরেকটা ছবি দেখতে পাচ্ছ, ঘরবাড়ি তৈরি করা হচ্ছে ঘূর্ণিঝড়ের পর। তো এইটা থেকে আর একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। মোট 4টি অনুচ্ছেদের মাধ্যমে একটা তোমাদেরকে রচনা লিখতে হবে। তো এই 4টি ছবি দেখার পর তুমি কি ডিসাইড করতে পারো যে রচনার টাইটেলটা কি দেব বা শিরোনামটা কি দেব। তো তোমাদের হচ্ছে রচনার শিরোনামটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, রচনাটার শিরোনাম এখানে তোমরা লিখবা। আর যদি বইয়েই লেখো তাহলে কি করবা, এখানে একটা লাইন শুরু করবা, এখানে একটা লাইন লিখবা, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে 2টা লাইন। মোট কয়টা লাইন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাইন। তারপর এই পাশে আর 2টা লাইন। মোট 8টা লাইন কিন্তু ধরানো যাবে ছোট ছোট করে লিখলে। তোমরা ছোট ছোট করে লেখারই চেষ্টা করবা বইয়ে যদি লেখো। তো চলো আমরা শিরোনামটা দিয়ে ফেলি। শিরোনামটা দেওয়ার পর অনুচ্ছেদ 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো। শিক্ষার্থীরা খেয়াল করো, শিরোনাম এখানে দেওয়া হয়েছে আমার দেখা একটি ঘূর্ণিঝড়। তো অনুচ্ছেদ 1-এ আমরা কি লিখবো? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উত্তাল সমুদ্র। তো এটা সম্বন্ধে আমাদের কিছু লিখতে হবে। তো চলো শুরু করি। আমি সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের সাথে ভীষণভাবে পরিচিত। প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য আমাদের তৈরি থাকতে হয়। 2023 সালে মোখা নামক ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে। পূর্বেই ঘূর্ণিঝড়টির সম্বন্ধে টিভি ও রেডিওতে খবর শুনেছিলাম। 8 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল। সেদিন সমুদ্র প্রচুর উত্তাল ছিল। গর্জন সহকারে বিশাল ঢেউগুলো সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছিল। দিনটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তো ছবি 1 দেখে আমরা অনুচ্ছেদ 1 লিখলাম। এখন আমরা দেখব হচ্ছে 2 নম্বর ছবিতে কি দেওয়া আছে সেটি দেখে 2 নম্বর অনুচ্ছেদটা লিখব। এখানে দেখো ঝড়ে বাড়িঘরের টিনের চাল উড়িয়ে গিয়েছে, তারপর নৌকা ভেঙে গিয়েছে, তারপর গাছগাছালি উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে। এটা দেখে আমাদের অনুচ্ছেদ 2 লিখতে হবে এখানে। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। তো চলো আমরা অনুচ্ছেদ 2 দেখে ফেলি। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, লেখা হয়েছে ঘূর্ণিঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এলাকায় গাছপালা উপড়ে গিয়েছিল, অনেক পাকা বাড়ি ও আধ পাকা বাড়ি ধসে গিয়েছিল, টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছিল, রাস্তাঘাট ভেঙে গিয়েছিল এবং তলিয়ে গিয়েছিল। অনেক গৃহপালিত গরু, ছাগল, তারপর হচ্ছে হাঁস মুরগি মারা গিয়েছিল। নলকূপ সহ খাবার পানির উৎস ধ্বংস হয়েছিল। পানির অভাবে পানিবাহিত অনেক রোগ দেখা দিয়েছিল। মাছ ধরার সরঞ্জাম, নৌকা, ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেমনটা আমরা ছবিতে দেখলাম, নৌকা ভেঙে গিয়েছে। তো ছবির সাথে মিল রেখে আমাদের অনুচ্ছেদগুলো তৈরি করতে হবে। তারপর আমরা 3 নম্বর ছবি দেখব, এখানে কি বলা রয়েছে। আচ্ছা, ছবিতে দেখো নিচে পানি, কিছু নৌকা দেখা যাচ্ছে, তারপর কিছু মানুষ আশ্রয় নিয়েছে। এটা একটা আশ্রয় কেন্দ্র। এটা ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে হয়ে থাকে। তো অনুচ্ছেদ 3 দেখো আমরা লিখেছি, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত শোনা মাত্রই আমার পরিবারের সদস্যরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, ওষুধ, টর্চ লাইট ও রেডিও ইত্যাদি। আমরা আমাদের গৃহপালিত
জীবজন্তুও আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। এলাকার প্রায় সকল মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। সেখানে সরকারি ত্রাণ সহায়তা পেয়েছিলাম। অসুস্থদের সেবায় মেডিকেল টিম ছিল। আমার বন্ধুদের পরিবারও সেখানে ছিল। আশ্রয় কেন্দ্রে আমরা 2 দিন ছিলাম। তো এভাবে তোমরা অনুচ্ছেদ 3 লিখতে পারো। শিক্ষার্থীরা, এখানে অনুচ্ছেদ 3 লেখার পর পরবর্তী চিত্রটা তোমরা দেখবা। এখানে দেখো, ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ের এই চিত্রটা দেখতে পাচ্ছ। বাড়িঘর আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তো অনুচ্ছেদ 4 এর জায়গায় তোমরা এই ছবি দেখে লিখবা। তো দেখা যাক অনুচ্ছেদ 4 এ কি লেখা যায়। খেয়াল করো, 2 দিন পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায় এবং আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি আমাদের ঘরগুলো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এলাকার সকলে মিলে বাঁশ, কাঠ আর টিন দিয়ে নতুন বাড়ি নির্মাণ করেছিলাম। আমাদের নলকূপটি নষ্ট হয়ে গিয়েছিল এবং পানি ফুটিয়ে পান করেছিলাম। এলাকার বাঁধটি নষ্ট হওয়ায় এলাকার স্বেচ্ছাসেবীরা মিলে বাঁধ পুনর্নির্মাণ করেছিলাম। সকলের সহযোগিতায় নিজের ও এলাকার পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছিলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে কি বলা রয়েছে? তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। অর্থাৎ তুমি যে 4টি ছবি দেখে 4টি অনুচ্ছেদ লিখলা, এটি লেখার ফলে একটা রচনা তৈরি হয়েছে। তো রচনাটি বন্ধুদের দেখানোর ফলে বন্ধুরা তোমাদের কি কি মতামত দিল এখানে লিখতে হবে 4টি পয়েন্টে। ঠিক আছে? তো চলো তাহলে বন্ধুদের মতামত এখানে কি লিখতে পারো দেখিয়ে দেই। খেয়াল করো, 1 নম্বর, রচনাটির ভাষা সহজ, সরল ও স্পষ্ট। তারপর হচ্ছে ছবির সাথে রচনাটির কথাগুলোর মিল রয়েছে। 3 নম্বর লেখা হয়েছে রচনাটি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক বিবরণমূলক রচনা। 4 নম্বর লেখা হয়েছে রচনাটির শিরোনামের সাথে